27 ফেব্রুয়ারি 2022 রাশিয়া ইউক্রেন আক্রমণের 3 দিন পর বিশ্বের সব চোখ রাশিয়ার মস্কো ও ইউক্রেনের কিয়েভের দিকে। কিন্তু হঠাৎ সবার মনোযোগ সরে গেল তুরস্কের ইস্তাম্বুলে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাইক্রোফোনের সামনে বললেন মাত্র একটি বাক্য, আমরা মন্টেক্স কনভেনশন প্রয়োগ করছি। এই ঘোষণার মাধ্যমে তুরস্ক রাশিয়ার নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজ কৃষ্ণ সাগরে প্রবেশ নিষিদ্ধ করে দেয়। এর ফলে রাশিয়া ইউক্রেন আক্রমণে তাদের নৌশক্তি পুরোপুরি ব্যবহার করতে পারেনি। পুরো বিশ্ব থমকে গেল। রাশিয়ার রণতরী আর কালো সাগরে ঢুকতে পারবে না। একটি বাক্যে একটি দেশ একটি যুদ্ধের গতি বদলে দিল। না আমেরিকা, না ব্রিটেন, না ফ্রান্স, তুরস্ক। 85 মিলিয়ন মানুষের এই দেশটি কেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মধ্যস্থতাকারী হয়ে উঠেছে? কেন ওয়াশিংটন, মস্কো ও বেইজিং তিনটি মহাশক্তি আঙ্কারার সাথে সম্পর্ক ভালো রাখতে চায়? এটাই তুরস্কের গোপন শক্তির উৎস। আজকের ভিডিওতে আপনি প্রথমে জানবেন তুরস্কের ভূগোল কিভাবে তাকে বিশ্বের সবচেয়ে কৌশলগত দেশে পরিণত করেছে। তারপর জানবেন বসফরাস প্রণালী ও মন্টেক্স কনভেনশনের গোপন ক্ষমতা, কিভাবে একটি দেশ মাত্র 2 দশকে ক্রেতা থেকে বিক্রেতা হয়ে গেল। তারপর বুঝবেন ন্যাটোর রাশিয়া, চীন তিনটি শক্তির সাথে একসাথে সম্পর্ক রাখার তুরস্কের কৌশলগত স্বায়ত্তশাসন নীতি কী। এরপর আসবে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা ও মধ্য এশিয়ায় তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব। তো চলুন শুরু করা যাক। ধরুন আপনি একটি দোকান খুলবেন, সবচেয়ে বড় মোড়ের কোণে দোকান দিলে সবাই দেখবে, সবাই আসবে। তুরস্কের ভূগোল ঠিক এই রকম। মডার্ন ওয়্যার ইনস্টিটিউটের জুন 2026-এর বিশ্লেষণে বলা হয়েছে তুরস্কের ভৌগোলিক অবস্থান কৃষ্ণ সাগর, পূর্ব ভূমধ্যসাগর, মধ্যপ্রাচ্য এবং ককেসাসের সংযোগস্থলে। এটি ন্যাটোর দক্ষিণ পূর্ব দিক থেকে অপরিহার্য। বিইএসএ সেন্টারের জানুয়ারি 2026-এর প্রতিবেদনে বলা হয়েছে তুরস্কের ভৌগোলিক অবস্থান রাশিয়া, মধ্যপ্রাচ্য ও বলকান তিনটি ফ্রন্টের একসাথে প্রাসঙ্গিক। ইউরোপ ও এশিয়ার মাঝখানে একটি সেতু হিসেবে দাঁড়িয়ে তুরস্ক। এর পশ্চিমে গ্রিস ও বুলগেরিয়া, পূর্বে আর্মেনিয়া, আজারবাইজান ও ইরান, দক্ষিণে সিরিয়া ও ইরাক। এই অবস্থান থেকে তুরস্ক একই সাথে ইউরোপীয়, মধ্যপ্রাচ্যীয় এবং মধ্য এশিয়ার খেলোয়াড়। বিশ্বে এমন দেশ আর নেই। এখন আসি তুরস্কের সবচেয়ে বড় গোপন অস্ত্রের কথায়। বসফরাস প্রণালী মাত্র 31 কিলোমিটার লম্বা এবং সবচেয়ে সরু জায়গা মাত্র 700 মিটার চওড়া। কিন্তু এই 31 কিলোমিটার মধ্যে দিয়ে কৃষ্ণ সাগর ও ভূমধ্যসাগর সংযুক্ত। বিআইএসআই এর নভেম্বর 2025-এর বিশ্লেষণে বলা হয়েছে 1936 সালের মন্টেক্স কনভেনশন তুরস্ককে এই প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিয়েছে। শান্তির সময় বাণিজ্যিক জাহাজ অবাধে যেতে পারবে, কিন্তু যুদ্ধের সময় তুরস্ক যুদ্ধরত দেশের রণতরী আটকে দিতে পারবে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধে তুরস্ক ঠিক এটাই করেছে। রাশিয়ার রণতরী আর কৃষ্ণ সাগরে ঢুকতে পারেনি। ইউএসএনআই প্রসিডিংসের মার্চ 2022-এর বিশ্লেষণে বলা হয়েছে এই সিদ্ধান্ত ছিল সাহসী, কারণ রাশিয়া তুরস্কের বড় অর্থনৈতিক অংশীদার। তবুও তুরস্ক আন্তর্জাতিক আইন মেনে চলেছে। পলিটিক্যালের মার্চ 2026-এর বিশ্লেষণে বলা হয়েছে বিশ্ব এখন চেক পয়েন্ট দিয়ে পারস্পরিক চাপ দেওয়ার কৌশলে এগিয়ে যাচ্ছে। একদিকে ইরান রাশিয়া হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে, অন্যদিকে ন্যাটো তুরস্কের হাতে বসফরাস প্রণালী নিয়ন্ত্রণ করেছে। এই সমীকরণের কেন্দ্রে তুরস্ক, উভয় পক্ষের কাছে অপরিহার্য। তুরস্কের দ্বিতীয় গোপন শক্তি হলো তার প্রতিরক্ষা শিল্প, যার উত্থান বিশ্বকে চমকে দিয়েছে। তুর্কি টুডের মে 2026-এর প্রতিবেদনে বলা হয়েছে তুরস্ক একসময় ছিল বিদেশি অস্ত্রের বড় ক্রেতা। আজ তারা বিশ্বের অন্যতম প্রধান রপ্তানিকারক। এজিবিআই এর এপ্রিল 2026-এর প্রতিবেদনে বলা হয়েছে 2020 সাল থেকে 2025 পর্যন্ত তুরস্ক মোট $30.7 বিলিয়ন প্রতিরক্ষা পণ্য রপ্তানি করেছে। 2025 সালে শুধু একটি বছরেই রপ্তানি করেছে $8.5 বিলিয়ন, যা রেকর্ড সংখ্যক। 2026-এর প্রথম প্রান্তিকেই $1.9 বিলিয়ন রপ্তানি হয়েছে, আগের বছরের চেয়ে 12% বেশি। আইআরআইএ নিউজের মে 2026-এর প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট এরদোয়ান সাহা এক্সপো 2026-এ বলেছেন তুরস্ক একসময় বছরে মাত্র $248 মিলিয়ন অস্ত্র রপ্তানি করত। এখন সেই পরিমাণ রপ্তানি হয়
এক সপ্তাহে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পে সবচেয়ে বড় প্রতীক বায়াক্তার টিবিটি ড্রোন। BISI এর জানুয়ারি 2026-এর বিশ্লেষণে বলা হয়েছে TB2 এর প্রতিটি ইউনিটের দাম মাত্র $5 মিলিয়ন, যেখানে মার্কিন MQ-9 রিপারের দাম $20 মিলিয়ন। ডিফেন্স শেয়ারের ফেব্রুয়ারি 2026-এর প্রতিবেদনে জানা গেছে বায়াক্তার কোম্পানি শুধু 2025 সালে $2.2 বিলিয়ন ড্রোন রপ্তানি করেছে, যার 88%ই বিদেশে। TB2 এর ক্রেতা দেশের সংখ্যা এখন 37। ইউক্রেন থেকে ইথিওপিয়া, মরক্কো থেকে বাংলাদেশ। ইউক্রেন রাশিয়া যুদ্ধে TB2 রাশিয়ার সাজো আবহনের বিরুদ্ধে যে কার্যকারিতা দেখিয়েছে তা বিশ্বের সামরিক পরিকল্পকদের ভাবনা বদলে দিয়েছে। এবার এসেছে আরও শক্তিশালী বায়াক্তার কিজিলেমা জেট চালিত স্টেলথ UCAV। এক প্রতিবেদনে জানা গেছে সাহা এক্সপো 2026-এ তুরস্ক ইন্দোনেশিয়ার সাথে 12টি সর্বোচ্চ 60টি কিজিলেমা রপ্তানির চুক্তি করেছে। সাহা এক্সপো 2026-এ তুরস্ক আরেকটি বড় চমক দিল বিশ্বকে। IRIA নিউজের মে 2026-এর প্রতিবেদনে জানা গেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের R&D কেন্দ্রে তৈরি আন্তঃমহাদেশীয় হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল ইলডিল ইরহাম এই প্রদর্শনীতে প্রথমবার দেখানো হয়েছে। প্রযুক্তিগত তথ্য অনুযায়ী ইলডিম ইরহান এর পাল্লা 6000 কিলোমিটার এবং গতি ম্যাক 9 থেকে ম্যাক 25, অর্থাৎ শব্দের 9 থেকে 25 গুণ গতি বেশি। ডেইলি সাবা এর মে 2026-এর বিশ্লেষণে বলা হয়েছে এই মিসাইল তুরস্কের ডুয়াল ডিটারেন্স মডেলে তৈরি করেছে। একদিকে আকাশ প্রতিরক্ষা, অন্যদিকে শত্রুর ভূখণ্ডকে লক্ষ্য করার সক্ষমতা। এই দুইয়ের সমন্বয়ে তুরস্ক এখন বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে একটি যারা সম্পূর্ণ আক্রমণ প্রতিরক্ষা চক্র নিজেরাই তৈরি করতে পারে। তুরস্কের তৃতীয় গোপন শক্তি হল তার অনন্য কূটনৈতিক অবস্থান, স্ট্র্যাটেজিক অটোনমি, কৌশলগত স্বায়ত্তশাসন। তুরস্ক ন্যাটোর সদস্য, কিন্তু রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল সিস্টেম কিনেছে। তুরস্ক পশ্চিমা মিত্রদের সাথে আছে, কিন্তু ইউক্রেনে TB2 ড্রোন বিক্রির পাশাপাশি রাশিয়ার সাথে গ্যাস ও বাণিজ্য সম্পর্ক ধরে রেখেছে। তুরস্ক ইউতে ঢোকার জন্য দশকের পর দশক চেষ্টা করেছে, কিন্তু একই সাথে ব্রিক্সে যোগ দেওয়ার আবেদনও করছে। congress.gov এর তথ্য অনুযায়ী তুরস্ক একদিকে ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়িয়েছে, অন্যদিকে রাশিয়া ইউক্রেন আলোচনার জন্য নিজেদের মাটিকে মধ্যস্থতার কেন্দ্র বানিয়েছে। CSIS এর জানুয়ারি 2026-এর বিশ্লেষণে বলা হয়েছে তুরস্ক নিজেকে ব্যালেন্সার, ব্রোকার অ্যান্ড মিডিয়েটর হিসেবে দেখতে চাচ্ছে। ক্ষমতার দুই মেরুর কোনো একটিতে বাধা না থেকে উভয়ের কাছে অপরিহার্য থাকার নীতি গ্রহণ করেছে। এই নীতি তুরস্ককে দিয়েছে এমন একটি অবস্থান যা বিশ্বের আর কোনো দেশের নেই। এই তুরস্কের শক্তি শুধু প্রণালী বা অস্ত্রে নেই। BESA সেন্টারের জানুয়ারি 2026-এর বিশ্লেষণে বলা হয়েছে তুরস্কের সামরিক উপস্থিতি এখন সিরিয়া থেকে আফ্রিকার হর্ন পর্যন্ত বিস্তৃত। CSIS এর বিশ্লেষণে জানা গেছে তুরস্ক ট্রান্সক্যাপাসিয়ান ইস্ট ওয়েস্ট করিডোর বা মিডল করিডোর তৈরিতে নেতৃত্ব দিচ্ছে। এটি ইউরোপ ও চীনকে তুরস্ক, জর্জিয়া, আজারবাইজান ও কাস্পিয়ান সাগর হয়ে সংযুক্ত করবে। স্ট্র্যাটেজি ইন্টারন্যাশনালের জানুয়ারি 2026-এর প্রতিবেদনে বলা হয়েছে তুরস্কের প্রতিরক্ষা শিল্পে এখন 3500 কোম্পানি কাজ করছে এবং 1 লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। আফ্রিকার TB2 ড্রোন বিক্রির মাধ্যমে তুরস্ক একটি নতুন ড্রোন ডিপ্লোমেসি তৈরি করেছে, যেখানে অস্ত্র বিক্রির সাথে প্রশিক্ষণ আসে, রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী সামরিক সম্পর্ক বেড়েছে। কিন্তু এই শক্তির একটি ছায়া দিকও আছে। BESA সেন্টারের বিশ্লেষণে স্পষ্ট বলা হয়েছে তুরস্কের সামরিক শক্তি কখনো কখনো দেশকে বিচ্ছিন্ন করেছে। 2019 সালে সিরিয়ার সামরিক অভিযানের পর পশ্চিমা নিষেধাজ্ঞা এসেছে। F-35 প্রোগ্রাম থেকে বাদ পড়েছে তুরস্ক, কারণ রাশিয়ার S-400 কিনেছিল। বিলফার সেন্টারের বিশ্লেষণে বলা হয়েছে তুরস্কের অর্থনীতি রাশিয়ার গ্যাসের উপর এখন নির্ভরশীল। এটি কৌশলগত সিদ্ধান্তের সীমাবদ্ধতা তৈরি করে। BESI সেন্টার আরও বলেছে এই সামরিক উত্থান তুরস্ককে আঞ্চলিকভাবে একাকী করে দিচ্ছে। তুর্কি টুডের বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে তুরস্কের সামরিক উন্নয়নকে হিস্টোরিক অপরচুনিটি বললেও এটিকে পরিচালনায় রাজনৈতিক চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে। অর্থাৎ তুরস্কের শক্তি বাস্তব, কিন্তু এটি একটি নিখুঁত ফর্মুলা নয়। স্ট্র্যাটেজি ইন্টারন্যাশনালের জানুয়ারি 2026-এর বিশ্লেষণে বলা হয়েছে তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি 2020-এ 2.3 বিলিয়ন থেকে 2024-এ 7.1 বিলিয়নে পৌঁছেছে এবং বাংলাদেশ এই বৃদ্ধির একটি অংশীদার।
তুরস্কের শক্তি শুধু ইউরোপ মধ্যপ্রাচ্য নয়, দক্ষিণ এশিয়ায়ও তার ছায়া পড়েছে। জুলাই 2026-এ ন্যাটোয়ের বার্ষিক সম্মেলন হবে আঙ্কারায়, তুরস্কের রাজধানীতে। এটা শুধু একটি সবার ঠিকানা নয়, এটা একটি স্বীকৃতি। পুরো পশ্চিমা জোট এসে বসেছে তুরস্কের দরবারে। একদিকে ন্যাটো সম্মেলন, অন্যদিকে রাশিয়ার সাথে গ্যাস চুক্তি, তৃতীয় দিকে চীনের সাথে ড্রোন কারখানা, চতুর্থ দিকে আফ্রিকায় TB2 এর বাজার। তুরস্ক এই সব একসাথে চালাচ্ছে। তুরস্কের প্রতিটি শক্তি আসলে একটি কৌশলগত অস্ত্র। বসফরাস হলো ভৌগোলিক অস্ত্র, TB2 হলো প্রযুক্তিগত অস্ত্র, ইলদিরহাম হলো প্রতিরোধমূলক অস্ত্র এবং স্ট্র্যাটেজিক অটোনমি হলো কূটনৈতিক অস্ত্র। এই 4টি অস্ত্র মিলিয়ে তুরস্ক এমন একটি শক্তিতে পরিণত হয়েছে যাকে উপেক্ষা করা সাধ্য কারণ নেই। প্রশ্নটা হলো, বাংলাদেশ কি তুরস্কের এই গোপন শক্তির মডেল থেকে শিক্ষা নিতে পারবে? ভৌগোলিক অবস্থান, প্রযুক্তিগত উৎপাদন এবং কৌশলগত স্বায়ত্তশাসন, এই 3টি জিনিস কি বাংলাদেশের জন্য সম্ভব? বঙ্গোপসাগরের কিনারায় দাঁড়িয়ে একটি দেশ কি তুরস্কের মতো বিশ্বের সব পক্ষের কাছে অপরিহার্য হয়ে উঠতে পারবে?